সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাংলা প্রথম পর্বে যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে প্রায় সবগুলো প্রশ্ন কমন পড়েছে, শুধু অর্ধাঙ্গিরটা বাইরে থেকে আসছে। এবার বাংলা দ্বিতীয় পত্র বোর্ড এবং স্কুল অ্যানালিসিস করে আমি যে তোমাদের সাজেশন দিব এখান থেকে প্রায় সম্পূর্ণ তোমরা কমন পেয়ে যাবা, এবং এগুলো পড়লে হয়তো সামান্য পাল্টে আসতে পারে, বাট তোমরা আনসার করে আসতে পারবা। একবারে প্রথমে আমাদের থাকে তোমার বাংলা উচ্চারণের নিয়ম। এই উচ্চারণ থেকে দুইটা অংশ থাকে, হয় তোমাকে শুদ্ধ করতে হয় অথবা তোমাকে নিয়ম লিখতে হয়। শুদ্ধ করার ক্ষেত্রে একটু বেশি সতর্ক থাকতে হবে, বা ভুল হলে তো নাম্বার পাবা না। বাট তোমরা যদি নিয়ম পড়ে যাও, এই কয়টা নিয়মের বাইরে তোমাদের কখনোই দিবে না। এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম, অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম, বফলা উচ্চারণের 5টি নিয়ম, মফলা, এবং এই প্রত্যেকটাই যে কোনো 5টি নিয়ম তুমি পড়ো, খুবই সহজ, একবার পরে লিখলেই দেখবা মনে থাকছে। পরবর্তীতে আছে আমাদের বানান। বানানের ক্ষেত্রে স্বভাবত যে প্রশ্নটা সম্ভবত এসে থাকে যে প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম লিখতে বলা হয়। তুমি যদি অন্য নিয়মগুলো পড়ো তাহলে সেইখান থেকে যে কোনো 5টি দিয়ে দিলেই হচ্ছে। তাহলে আমরা এইটা করবো না, বাট অন্যগুলো পড়লে এটা আমরা ইজিলি লিখতে পারবো। তাহলে এইখানে অতৎসম শব্দের তোমার 5টি বানান, এটা যদি পড়ো তুমি চাইলে এইখান থেকে যদি আসে প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম, এটা দিতে পারবা। পরে নত্যবিধান, এইটা থেকে একটা প্রশ্ন আসতে পারে যে নত্যবিধান কি, এবং নত্যবিধানের 5টি নিয়ম। পরে আছে ইকার ব্যবহারের 5টি নিয়ম। এই সবগুলো খুবই সহজ। যেমন ইকার ব্যবহারের 5টি নিয়মের মধ্যে কি আছে, যেমন বিদেশি শব্দে সর্বদা আমরা রস্বই ইকার ব্যবহার করে থাকি। তারপরে যেই সব তৎসম শব্দে রস্বই বা দীর্ঘ ইকার উভয়ই ব্যবহার করা যায়, সেখানে আমরা কি রস্বই ইকার ব্যবহার করব, বা আলি প্রত্যয় যোগে আমরা রস্বই ইকার ব্যবহার করি। এরকম 5টা করে নিয়ম পড়লে তোমাদের এখানে হচ্ছে। তো আমাদের 3 নম্বর যে দাগ, সেইখানে আমাদের থাকে ব্যাকরণিক শব্দ শ্রেণী। ব্যাকরণিক শব্দ শ্রেণীর ক্ষেত্রে এইখান থেকে প্রশ্ন মোটামুটি সব জায়গা থেকেই হয়, যে বিশেষ্য কি, সর্বনাম কি, এর প্রকারভেদ। তো এইটা থেকে আমরা যা করতে পারি, এটা যেহেতু তুমি প্রশ্ন দেখলেই বুঝতে পারবা যে কোনটা কোন ব্যাকরণিক শব্দ শ্রেণী, যার কারণে তোমরা এইখানটা নির্ণয় করবা যে কোনটা বিশেষ্য কোনটা সর্বনাম। তো এইখানে প্রশ্ন অ্যাভয়েড করে তোমরা নির্ণয় করাটার বেশি চেষ্টা করবা। ওকে, এরপর আছে আমাদের উপসর্গ। উপসর্গের ক্ষেত্রে সর্বজনীন যে কোশ্চেনটা যেখানে সবাই দিয়ে থাকে বা সবসময় আসে, এটা অর্থবাচক। উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে, এবং এইটা আসার সম্ভাবনা অনেক বেশি। বা এইটা যদি না আসে তাহলে এটা পেয়ে যাবা যে উপসর্গ কাকে বলে এবং উপসর্গের প্রয়োজনীয়তা। তাহলে উপসর্গ কাকে বলে, এখানে প্রথম উপসর্গের সঙ্গ দিবা। কিছু শব্দ আছে যেগুলো স্বাধীনভাবে কোনো বাক্যে বসতে পারে না, কিন্তু শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। এবং এর প্রয়োজনীয়তা কি, আমরা জানি উপসর্গ অর্থের পরিপূর্ণতা দান করে, সম্প্রসারণ করে, সংকোচন করে, এবং কি করে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। এই আর অর্থবাচকতা নেই, কিন্তু অর্থোদ্যোগতা মানে উপসর্গ স্বাধীনভাবে কোনো বাক্যে ব্যবহার হতে পারে না, বাট যদি কোনো শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করতে পারে। আবার একই উপসর্গ একাধিক শব্দের পূর্বে বসতে পারে, বা আবার একাধিক উপসর্গ একটা শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করতে পারে। তারপর আমাদের কি বাক্য। বাক্যের এইখান থেকে তোমাদের কোন বাক্যটা আসে, যেমন বাক্য কাকে বলে। বাক্য কাকে বলে আমরা জানি, কিছু অর্থবোধক শব্দ পাশাপাশি বসে যখন সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তখন সেটাকে বলে আমরা বাক্য। আর সার্থক বাক্যের গুণাবলী কি, আকাঙ্ক্ষা, আসক্তির যোগ্যতা। আর বাক্যের গঠন, এটা দুইভাবে হয়ে থাকে। একটা গঠন, বাক্যের প্রকারভেদ। বাক্যের প্রকারভেদটা আমরা জানি দুইভাবে হয়। একটা গঠন অনুসারে, যেমন কি সরল, জটিল, যৌগিক। আর একটা অর্থ অনুসারে, যেমন অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ যেগুলো আছে। এই দুইটা প্রকারভেদ। তাহলে বাক্য থেকে আমাদের শুধু বাক্য কাকে বলে, সার্থক বাক্যের 3টা গুণাবলী, আর বাক্যের প্রকারভেদ গঠন অনুসারে এবং অর্থ অনুসারে পড়লে হচ্ছে। এরপরে অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ থেকে তোমার দুটো অংশ থাকে। একটা একটা ছোট একটা প্যাসেজের মতো দিবে, আর একটা কিছু শব্দ বাক্য থাকবে। তো এইটা তোমরা যে বাক্যাংশগুলা, এই বাক্য অংশগুলো বিগত বছরের যে বোর্ড কোশ্চেন, এগুলো যদি প্র্যাকটিস করো, এইখান থেকে প্রায় দেখা যায় যে অধিকাংশ এখান থেকে হুবহু কমন পড়ে। এই একইভাবে তোমাদের পারিভাষিক শব্দে তোমাদের পারিভাষিক শব্দ থাকে, বা তোমাদের অনুবাদ থাকে। তো অনুবাদটাও এবং পারিভাষিক শব্দ দুইটাই। পারিভাষিক শব্দগুলো সাধারণত ইজি হয়। পারিভাষিক শব্দ কোনগুলো, যে শব্দগুলো ইংরেজি শব্দ বাট আমরা বাংলায় অহরহ ইউজ করে থাকি। তো এই শব্দগুলো তোমরা যে খুব ইজিলি বিগত বছরের যে বোর্ড কোশ্চেনগুলো আছে এগুলো যদি দেখে যাও, এইখান থেকেই কমন পাবা। তারপর যে আমাদের দিনলিপি অথবা অভিজ্ঞতা বর্ণনা, এই দুইটা থেকে যে কোনো একটা আসবে। আর বিপরীত ভাষণ ও প্রতিবেদন। তো ভাষণ ও প্রতিবেদনটা একটু লেন্দি হয়, বা এটা একটু বড় হয়। তোমরা এখানে দিনলিপি বা অভিজ্ঞতা বর্ণনা পছন্দ করতে পারো।
যদি দিনলিপি লিখো, এইখানে কলেজের দিনলিপির ক্ষেত্রে একেবারে সহজ। প্রথমে তোমরা হচ্ছে ডায়েরি লিখে আমরা, সেটাই আসলে দিনলিপি। প্রথমে তারিখ এবং ডেট দিয়ে সুন্দর একটা হেডিং দিয়ে শুরু করবে। প্রথমে কলেজের প্রথম ও শেষ দিনের অভিজ্ঞতা, হচ্ছে ঐতিহাসিক স্থান ভ্রমণ, আর হচ্ছে বাংলা নববর্ষ, এই ধরনেরই এসে থাকে। এরপর হচ্ছে অভিজ্ঞতা বর্ণনাও সেম। তুমি এইখানে যেটা পড়বা, দিনলিপিতে হয় কি তোমার একটা নির্দিষ্ট দিনের অভিজ্ঞতা আমরা লিখি, আর অভিজ্ঞতা বর্ণনা কোনো একটা ঘটনা হয়তো তুমি অভিজ্ঞতা লব্ধ হয়েছে তারপরে গিয়ে আমরা লিখি। এই অভিজ্ঞতা বর্ণনা কলেজের প্রথম দিন, আর হচ্ছে শহীদ মিনারে যাওয়ার বা 21-এর প্রথম প্রহরে শহীদ মিনারে যাওয়ার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা বর্ণনা করতে বলা হতে পারে। তা দিনলিপির অভিজ্ঞতা মিলে এই যে যে পাঁচটা আছে, এই পাঁচটা যদি তোমরা পড়ো, এর মধ্যে থেকে ইনশাল্লাহ কমন পাবা। 9 নম্বর প্রশ্নে তোমাদের আসবে হচ্ছে ইমেল। ইমেলের ক্ষেত্রে কয়েকটা ইমেল করলেই হয়। ইমেলে জাস্ট তোমরা শুধু ফরম্যাটগুলো ঠিক রাখবা, একটু বক্স করে দিবা, তাহলে দেখবা তোমরা যদি ফরম্যাটটা ঠিক থাকে তাহলে তোমরা প্রায় 7 পেয়ে যাবা। আর যদি তোমাদের লেখার কন্টেন্ট ভালো হয়, আর ইমেল খুব বেশি বড় করার দরকার নেই, ছোট করে লিখবা। ইমেলের ক্ষেত্রে তোমরা বই পড়ার গুরুত্ব বা এটা গুরুত্বপূর্ণ হইবা, মা দিবসে মাকে হচ্ছে যে শুভেচ্ছা, বা তোমার বন্ধু বা ছোট ভাইকে জন্মদিনের শুভেচ্ছা, বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ইমেইল, দুর্ঘটনায় রক্ত প্রয়োজনে আর্থিক সাহায্য চেয়ে বন্ধুদের কাছে একটি ইমেল রচনা করো, বা হচ্ছে মোবাইল ফোনের কুফল বা ইন্টারনেটের কুফল জানিয়ে হচ্ছে ছোট ভাইয়ের কাছে ইমেল। আর ভাব সম্প্রসারণের ক্ষেত্রে তোমরা এগুলো দেখতে পারো যে স্বাধীনতা অর্জন রক্ষা করা কঠিন, এটি এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য, পথ পথিকে সৃষ্টি করে না, পথিকে এই পথে সৃষ্টি করে, কীর্তিমানের মৃত্যু নেই, রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে, সুশিক্ষিত লোকমাত্র স্বশিক্ষিত, আর স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তাকে পশু সেই জন। এই কয়টায়। আর সংলাপের ক্ষেত্রে, সংলাপ হচ্ছে জাস্ট তোমরা 8 জোড়া যদি লিখতে পারো তাহলে তোমরা এখানে ভালো একটা নাম্বার পাবা। এখানে তোমাদের নিরাপদ সড়ক সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ, বা তোমাদের উচ্চশিক্ষার বিষয় মানে তোমরা কোন বিষয়ে অনার্স করতে চাও সেটা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, বর্তমানে খাদ্য ভেজাল বা ইন্টারনেটের সুফল এবং কুফল নিয়ে সংলাপ, আর সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। প্রবন্ধ তোমাদের 5টা এসে থাকবে, এবং এখান থেকে তোমাদের আমি যে 5টা দিচ্ছি এখান থেকে পড়লে 2টা বা একটা থাকবেই। দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বিজ্ঞান থেকে একটা প্রতি বছরই দিয়ে থাকে, তো এই বিজ্ঞান থেকে পড়বা। বাংলাদেশে পর্যটন শিল্প, এটা খুবই গুরুত্বপূর্ণ। পর হচ্ছে স্বদেশ প্রেম, স্বদেশ প্রেম বা অধ্যবসায়, এই ধরনের যেগুলো আছে এখান থেকে একটা দিয়ে থাকে, তো স্বদেশ প্রেমটা বেশি গুরুত্বপূর্ণ। আর আধুনিক তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ, এটা গুরুত্বপূর্ণ। আর মাদকাসক্তি পরিণত প্রতিকার, এইখানে যে 5টা দেওয়া হয়েছে 5টা খুবই গুরুত্বপূর্ণ। এইখান থেকে হয়তো তোমরা 2টা বা 3টাও পেয়ে যেতে পারো। আমি যতটুকু বললাম এই পুরো বিষয়গুলো যদি তোমরা একদিনে তোমাদের আয়ত্ত করা সম্ভব, তোমরা আয়ত্ত করে পরীক্ষার হলে যাও, ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় পরিপূর্ণ উত্তর করে আসতে পারবে। সকলের জন্য শুভকামনা।